তোমার জন্য সব। রেহানা পুতুল। পর্ব 3। মাহমুদ নরম হেসে বলল, কলি আসেন। মাহফুজা গোপনে উল্লসিত আপ্লুত রান্নাঘরে গিয়ে বাতাসিকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এই বাতাসি তোর মাস্টার সাবের সঙ্গে এই মেয়েটাকে মানাবে বউ হিসেবে? বাতাসি বেকুবের মতো চাইল গৃহকর্ত্রীর মুখপানে। একটু দম ফেলে বলল, মাশাল্লাহ, ভালোই মানাইব। খালাম্মা, উনি কি মাস্টার ভাইয়ার বিয়ার পাত্রী? লাইন মারে উনার লগে। আরে না, উনি পাত্রী নয়, মাস্টার সাবের ছাত্রী। রসপূর্ণ কণ্ঠে বললেন মাহফুজা। তিনি সরে গেলে বাতাসি ঠোঁট বাঁকিয়ে আহ্লাদি স্বরে মনে মনে উচ্চারণ করল, উহু পাত্রী না ছাত্রী, বড়লোকের রঙের শেষ নাই। টেবিলে খেতে বসল মাহমুদ, কলি ও মাহফুজা। আতিথেয়তায় কলি মুগ্ধ হল। কাচুমাচু হয়ে একটু একটু করে খাচ্ছে। এই মেয়ে সংকোচ কিসের? ধরে নাও আমি তোমার মায়ের বোন, খালা। মায়ের চেয়েও ভালা। মমতা জড়ানো সুরে মধুর হেসে বলল মাহফুজা। কলি সহাস্য হেসে, খাচ্ছি তো আন্টি। কষ্ট করে এত রেসিপি কেন করতে গেলেন? কই কত, খাও তো। মা, এটা ভালো বলছ। লাইক কমেন্ট দুটোই দিলাম। সুখী সুখী গলায় বলল মাহমুদ। তোর লাইক কমেন্ট চাই না, আমার এমনিতেই পপুলারিটি আছে। ওরেব্বাস বলে কি? আমি আনুশকা বাবা তোমার পিছনে আছি তাহলে? আবার জিগায়। মজা করে বলল মাহমুদা। কলির এত ভালো লাগছে মাহফুজাকে বলার মতো নয়। কি প্রাণোচ্ছল, কি দীপ্তিময় উদ্দীপনা দেখে মনে হচ্ছে বিশাল রাজ্য জয় করা রাজার মতো পৃথিবীর সব সুখ শান্তি উনি একজনই দখল করে বসে আছেন। খাবার শেষ করে মাহমুদ বেসিনে গিয়ে হাত ধুয়ে নিল। ফের এসে মায়ের পাশে বসল। টেবিলের মাঝখানে থাকা কাচের ছোট্ট বৈয়ামটা টেনে আনলো নিজের দিকে। ঢাকনা খুলে এক চিমটি মৌরি তুলে নিল আঙ্গুলের ডগায়। তখনই মাহফুজা বলে উঠল, এটা মুখে দিস না এখন, ডেজার্ট আছে, অরিজিনাল স্বাদের তারতম্য ঘটবে পরে। ওফ হো, আগে বলবে না ডিয়ার মমো? কি ডেজার্ট? বাতাসি 3 বাটি ফালুদা এনে তিনজনের সামনে রাখল। নে, তোর ফেভারিট। মাহমুদ ঝটপট খেয়ে নিল। হেব্বি হয়েছে জননী, জাস্ট ফাটাফাটি। কলি খেয়েও কিন্তু তোমার আন্টির হাতের ঠান্ডা ঠান্ডা স্পেশাল ফালুদা। মাহমুদ নিজের রুমে গিয়ে দরজা ভিড়িয়ে বিছানায় গা ছেড়ে দিল। ভরপুর ভোজনের পর রেস্ট না দিলে অস্বস্তি লাগে। কলিও মাহফুজার রান্নার প্রশংসা করল হৃদ্যতাপূর্ণ কণ্ঠে। মাহফুজা সারা বাসা ঘুরে ঘুরে দেখালেন কলিকে। আবার এসে ড্রয়িং রুমে বসলেন। তখন আব্দুর রহমান বাসায় এলেন বাইরে থেকে। মাহফুজা কলিকে পরিচয় করিয়ে দিলেন। তিনি কলির সঙ্গে ড্রয়িং রুমে বসে খানিকক্ষণ আলাপ করলেন। পরে নিজেদের বেডরুমে চলে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। বাতাসি তার জন্য দুপুরের খাবার এনে রাখল টেবিলে। তিনি খেয়ে খাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়লেন। কলি নিজ থেকে যেচে আগ্রহ নিয়ে কোন কিছুই জানতে চাইল না মাহফুজা বা বাতাসির কাছে। এই উৎসাহটুকুও তার মাঝে অনুপস্থিত। যা তার জন্য জানা অনাবশ্যক, তা সে কখনোই জানতে চায় না। এমনিতেই সে এসেছে টিচারের কথার মান রাখতে। যদিও আসার পর তার ভালো লেগেছে বাসা ও মাহফুজাকে। খোলামেলা মনোরম পরিবেশ বাসার। ব্যালকনিতে রয়েছে নানান রঙের ফুলগাছ। লতায় পাতায় গলাগলি হয়ে আছে বারান্দার প্রতিটি গ্রিল। কলি বিনয়াবনত স্বরে বলল, আন্টি আমি আসি। এমনিতেই গল্প কথায় লেট হয়ে গেল। আমার টিউশনি থাকে সন্ধ্যায়। ওহো, তোমার স্যার তো মনে হয় ঘুমিয়ে গেল। দাঁড়াও দেখি, তার রুমও তো তোমার দেখাও হয়নি। আন্টি লাগবে না, আমার আপনাকে দেখতেই ভালো লাগছে কেবল। মাহফুজা ভুবনমোহিনী হাসি ছড়িয়ে ছেলের রুমে গেল। দরজা ফাঁক করে, এই মাহমুদ ঘুমাচ্ছিস? কলি চলে যাচ্ছে, তোর রুম দেখবে না সে? মাহমুদ হাই দিতে দিতে ঘুম জড়ানো স্বরে বলল, আমি দিয়ে আসছি, আসতে বলো এদিকে। মাহফুজা পা ঘুরিয়ে কলির সামনে এলো। কলি দেখতে চাইল না মাহমুদের রুম। গাইগুই শুরু করল,
মাহফুজা তার হাত ধরে ছেলের রুমের ভিতরে নিয়ে গেল। এটা তোমার স্যারের রুম, ও দিয়ে আসবে তোমাকে। রোড ফ্রি থাকলে 20 মিনিটও লাগবে না। কলি এক ঝলক নজর বুলিয়ে দেখে নিল, ভদ্রতার খাতিরে বলল, হুম, সুন্দর। স্যার আপনি ঘুমান, আমিই চলে যেতে পারবো। মাহমুদ প্রত্যুত্তরে কিছু বলল না কলিকে। টেবিল থেকে মেরুন কালারের বড় সানগ্লাসটা চোখে দিয়ে নিল। ট্রাউজারের 2 পকেটে হাত গুজে বেরিয়ে গেল কলি ও তার মায়ের পাশ কাটিয়ে। সোজা নিচে চলে গেল লিফটে করে। বাইকের তালা খুলে বসে রইল। মাহমুদা কলিকে এগিয়ে দিতে চাইল নিচে গিয়ে। কলি অনুরোধ করে তাকে আসতে দিল না। একাই লিফট দিয়ে নিচে চলে গেল। মাহমুদের কাছে গিয়ে বলল, স্যার আসি। আমি ঘুম নষ্ট করে উঠে এলাম কেন? পিছনে উঠে বসুন, গম্ভীর স্বরে বলল মাহমুদ। কলি দাঁড়িয়ে রইল। কলি আমি অপেক্ষা করছি, আপনাকে পৌঁছে দিয়ে এসে ঘুমাবো। বাসার অ্যাড্রেস বলেন। কলি বিরস মুখে উঠে বসল মাহমুদের পিছনে। কিছুদূর যাওয়ার পর স্পিড ব্রেকারে ধাক্কা খেল বাইক। কলি তাল সামলাতে না পেরে মাহমুদের গায়ে ঝুঁকে পড়ল অনিচ্ছাকৃতভাবে। দুজনেই ভারী অপ্রস্তুত হয়ে গেল। যদিও এক অপ্রত্যাশিত নবসুখে মাহমুদের ভিতরে ভূমিকম্প হয়ে গেল। যে সুখের কথা আবার গোপনও রাখতে হচ্ছে তাকে। কলির নাকমুখ রাগে জ্বলে উঠল। কলিকে তাদের বাসার নিচে নামিয়ে দিল মাহমুদ। কলি সৌজন্যতা দেখিয়ে কোন কথা বলল না মাহমুদের সঙ্গে, এমনকি তাদের বাসায়ও যেতে বলল না। থমথমে মুখে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে গেল। তার ধারণা মাহমুদ ইচ্ছে করে দেয়নি। তা সত্যি, বাট সে আরেকটু কেয়ারফুললি থাকলে এমন হতো না। মাহমুদ বুঝল বিষয়টা, তাই সেও কলিকে পিছু ডাকল না। কারণ গেটে কেয়ারটেকার বসা। পাছে আবার কি ভেবে বসে সেই লোক কলি সম্পর্কে। মাহমুদ বাড়ির উপরে তাকালো। ভালো করে চিনে নিল কলিদের বাসা। কলি বাসায় গিয়ে মনে মনে, আজব পুরুষ। মায়ের সঙ্গে দেখলাম কি সুন্দর ফ্রেন্ডলি দুষ্টমিষ্ট স্বরে কথা বলে, আর এখন কি ভাব তার কণ্ঠে ও কথায়। অ্যাডপ্ট নাকি স্যার? না তা হবে কেন, মায়ের সঙ্গে চেহারার মিল আছে। তার মা এত প্রাণবন্ত, সে এমন কেন? হুম, স্যারের বাবাকে এমন দেখলাম, ভারী মেজাজের। বাবার স্বভাবটাই বোধহয় পেয়েছে। মাহমুদ বাসায় চলে গেল। বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। প্রচণ্ড মুড অফ। কেন যে ওই ধাক্কাটা খেল, যেখানে নিজেই এত সংযত হয়ে চলে এবং কথা বলে কলির সঙ্গে, সেখানে রাস্তাটা করল কি? বেশি কিছু ভাবতে পারল না। দু চোখে রাজ্যের ঘুম হামলে পড়ল। সন্ধ্যার পর মাহফুজা বাড়ন্ত কিশোরীর মতো ছটপট করতে লাগল। চোখে মুখে অস্থিরতার ঝাঁপি। স্বামীর পাশ ঘেঁষে বসল আদুরে বিড়ালছানার ন্যায়। কিছু বলবে মনে হয় তুমি? ভরাট কণ্ঠে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান। মাহফুজা তাকে কলি সম্পর্কে সব বলল নিজের মতো করে। শুনে আব্দুর রহমান বললেন, কপাল চুলকে বললেন, আমার কোন আপত্তি নেই। লাইফ যার, তার যদি পছন্দ হয় কলিকে, তাহলে প্রস্তাব দিতে পারো তার পরিবারকে। আর তারা মিডল ক্লাস, এটা ম্যাটার না। মেয়ের পৈতৃক সম্পত্তি, অর্থবিত্ত, এসব দিয়ে আমরা কি করব? এসব তো খোঁজে তারা, যারা ক্ষুদ্র মনের। আমাদের কম আছে নাকি? মাহফুজা খুশিতে বাকুম হয়ে উঠল। আনুশকাকে ফোন দিল। হ্যাঁ আম্মু, কেমন আছো? ভালো আছি। শোন আম্মু, কলিকে তোর ভাবি হিসেবে কেমন লাগবে? হঠাৎ করে এমন কিছু শোনায় আনুশকার কাশি উঠে গেল। সে সামান্য পানি খেয়ে নিল। কৌতূহলপূর্ণ স্বরে, ঝেড়ে কাশো তো আম্মু। তুমি ঝেড়ে না কাশাতে আমার কাশি উঠে গেল। মাহমুদা বিস্তারিত মেয়েকে বলল। শুনে তার মেয়ে বলল, লাইফ ভাইয়ার, সো ডিসিশনও ভাইয়ার। সে যদি কলিকে নিয়ে হ্যাপি থাকে, আমাদের তো আপত্তি থাকার কথা নয়। তোমার নিজের পছন্দ হয়েছে কলিকে। আব্বুর ও আমার অপিনিয়ন শুনলে তোমার পক্ষেই গেল। মেইন মানুষটার অপিনিয়ন শুনে নাও এবার। মাহমুদা মোবাইল রেখে দিল।
তার আনন্দ আর ধরে না। শিশু নতুন খেলনা পেলে যেমন খলবল করা উচ্ছ্বাসে মেতে উঠে, সারা বাড়ি ঘুরে বেড়ায়, ঠিক তেমনি মাহফুজা এদিক ওদিক পায়চারি করছে। অপেক্ষা মাহমুদ ঘুম থেকে উঠার। আর তরস হয় না তার। হ্যাঁ বাবা, উঠছিস? একটু দরকার ছিল। কি মা? বসো এবং বলো। বাবা, কলিকে আমার বেশ পছন্দ হয়েছে। ভালো মনের মেয়ে। হাজারো মন্দের ভিড়ে এমন একটা চরিত্রবান নম্রভাষী মিশুক বন্ধুবৎসল মেয়ে পাওয়া সোনার হরিণের মতো। একে হাতছাড়া করা যাবে না কিছুতেই। তোর বাবা বোনেরও অমত নেই। মাহমুদ দেখল যেখানে তার মা নিজেই কলিজে চুজ করে ফেলেছে, সেখানে সে একটু শক্ত অবস্থান থাকলে ফলাফল সুনিশ্চিত। সে বিস্ময়ভরা কণ্ঠে বলল, আরেব্বাস, দ্বিপাক্ষিক আলোচনাও ইতিমধ্যে চূড়ান্ত করে ফেললে? মা, এই মেয়ের সঙ্গে আমার না ফ্রেন্ডশিপ রিলেশন আছে, না ভালো সখ্যতা আছে, বরং ভার্সিটির অন্য ছাত্রীদের সঙ্গে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এর মধ্যে তুমি তাকে পুত্রবধূ ভেবে বসে আছো। এটা ঠিক হলো? এসব তো আমিও কল্পনাও করিনি মা। মাহফুজার মুখ বেজার হয়ে গেল। মুখে ভর করল তিমির আধার। মাহমুদ মায়ের পিঠে হাত দিয়ে বলল, ছেলে মানুষই করো না, আমাকে কয়দিন সময় দাও, দেখি ওর সঙ্গে এমনিতে কথা বলে বলে সখ্যতা করা যায় কিনা। হুট করে এমন কিছু বললে ও নিতেই পারবে না। ভার্সিটি সত্যিই ছেড়ে দিবে। ছাত্রী হিসেবে ওকে তো আমি চিনি। তা তুই ঠিক বলেছিস। আচ্ছা, তাহলে মেশার চেষ্টা করো। ওর নাম্বারটা আমার মোবাইলে সেভ করে দে, কলি লিখে। মাহমুদ মায়ের মোবাইলে কলির নাম্বার সেভ করে দিল। এই যে দিলাম, নাও। ছেলের মুখে আশাবাদী কথা শুনে মাহমুদার মুখাকৃতি পরিবর্তন হলো। কোমল হেসে চলে গেল। অডিটোরিয়ামে আজ বাংলা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনের সব ম্যাডাম স্যাররা উপস্থিত। আজ সবাই ফ্রেন্ডলি মজা করছে। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, কৌতুক, একে একে সবই হলো। সবাই নতুন ড্রেস পরে সেজেগুজে এসেছে যার যার মতো করে। বাদ যায়নি খেয়া কলিও। কলি আজ আরেকটা নতুন ড্রেস পরে এসেছে। অসম্ভব মায়াবী ও আকর্ষণীয় লাগছে তাকে। সে বরাবরের মতো পিছনের বেঞ্চে বসে আছে। মাহমুদ লুকানো চোখে অনবরত দেখে যাচ্ছে কলিকে। মিসেস হেড বলল, একটা সারপ্রাইজ দিব। এখন মাইক্রোফোনে তোমাদের গান গেয়ে শোনাবে মাহমুদ স্যার। সে অল্পস্বল্প গাইতে পারে। আমাদের জন্য ওই অল্পস্বল্পই যথেষ্ট, নাকি বলো? হুড়ারে বলে সবাই হাততালি দিয়ে স্যারকে উৎসাহ দিল মঞ্চে মাইক্রোফোনের সামনে যাওয়ার জন্য। স্যার মিসেস হেডের দিকে নৈরাশ্যপূর্ণ দৃষ্টিতে চাইলেন। ম্যাডাম মুচকি হাসলেন। রিমি বলল, গানের মডেল লাগবে না, খেয়া আসুক। না, মডেল উঠে আসতে হবে না। আপনাদের মাঝ থেকে আমি পছন্দ করে নিব একজনকে মনে মনে। ইয়াহুকে সেই ললনা স্যার। পরে জানাবেন কিন্তু। ওহ সিউর, প্রমিজ। তবে আজ নয়, সময় হলেই। খেয়া ধরে নিল তাকেই মিন করে বলছে। মাহমুদ ভরাট কণ্ঠে গাইতে লাগল ভারতের প্রয়াত শিল্পী শ্যামল মিত্রের সেই বিখ্যাত প্রেমের গান। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারই মতো হয়ে যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা। দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে। জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে? মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মুখরিত করতালিতে হলো কলরবপূর্ণ হয়ে উঠল। রিমি ও অন্যান্যরা বলল, স্যার হিন্টস দেন প্লিজ। সে কি খুব মডার্ন গার্ল? কিংবা নো, সে অতি সাধারণ। এই গানের সঙ্গে কেমন মডেল যায় আপনারাই মিলিয়ে নেন। ক্লাসের সবাই ওর দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। প্যালনা,
অনুষ্ঠান শেষে সবাই চলে যায় হাসাহাসি করতে করতে। কলিও চলে গেল। সেও বুঝল না স্যার কাকে মিন করে গাইল। খেয়া উদ্ভ্রান্তের মতো বের হয়ে গেল বিক্ষিপ্ত পায়ে। সে নিশ্চিত হলো সে নয়। তবে কে তাও বুঝল না, কারণ স্যার নির্দিষ্ট কারো দিকেই বেশি সময় চেয়ে থাকেনি, সবার দিকেই চেয়ে চেয়েই গান গেয়েছে। সেদিন রাত 9টার দিকে মাহমুদের ফোন বেজে উঠল উচ্চস্বরে। ফোন রিসিভ হলো। ওপাশের কথা শোনার পরেই মাহমুদ উদ্বিগ্ন স্বরে, ওহ মাই গড, অ্যাড্রেস বলুন, আমি এক্ষুনি আসছি আপনাদের বাসায়। মাহমুদ দ্রুত বেগে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাসার কাউকে কিছু বলার সময়টুকুও নেই তার হাতে। সেদিন রাত 9টার দিকে মাহমুদের ফোন বেজে উঠল উচ্চস্বরে। ফোন রিসিভ হলো। ওপাশের কথা শোনার পর মাহমুদ উদ্বিগ্ন স্বরে বলল, ওহ মাই গড, অ্যাড্রেস বলুন, আমি এক্ষুনি আসছি আপনাদের বাসায়। মাহমুদ দ্রুত বেগে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাসার কাউকে কিছু বলার সময়টুকুও নেই তার হাতে। মাহমুদ গিয়ে পৌঁছালো অ্যাড্রেস অনুযায়ী। যদিও খেয়াদের এই বাড়ি সে আগেও একবার দেখেছে, তবুও নিশ্চিত হওয়ার জন্য আবার জেনে নিল। 3তলা বাসায় প্রবেশ করেই মাহমুদ দেখল সোফায় বসে আছে একজন বয়স্ক পুরুষ। সে সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম, আমি খেয়ার বাবা, তোমাকে আমিই ফোন দিয়েছি, বসো বাবা। মাহমুদ বসতে বসতে দ্বিধাগ্রস্ত চোখে তাকালো খেয়ার বাবার দিকে। মাহমুদ মার্জিত গলায় বলল, আঙ্কেল, আপনাকে আমার একটু চেনা চেনা মনে হচ্ছে। আপনার নাম যেন কি বলছিলেন সেদিন ঠিক মনে করতে পারছি না। আমি জাফর চৌধুরী। কিভাবে চেনা মনে হচ্ছে? আপনার সঙ্গে একদিন দেখা হয়েছে পথচলায় আঙ্কেল। এটা বেশ কয়েক বছর আগের কথা। একটু ধরিয়ে দাও তো, স্মৃতি ঘোলাটে হয়ে গিয়েছে, তাই সময় লাগছে, মনে করতে পারছি না, দ্বিধাজড়িত স্বরে বলল জাফর চৌধুরী। মাহমুদের সব মনে আছে দিনের আলোর মতোই স্পষ্টভাবে। সে প্রীত চোখে চেয়ে চমকানো সুরে বলল, প্রায় 10 বছর পূর্বের কথা আঙ্কেল। আমি মাত্র ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলেন আপনি। প্লেস ধানমন্ডি 8, সময় বিকেলে বেলা। অকারণেই পুলিশ ভুল করে ভুল বুঝে সেদিন বিকেলে আমাকে ধরে ফেলল এবং হট্টগোল বাঁধিয়ে ফেলল। আপনি সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পুলিশের জটলা দেখে আপনি দাঁড়ালেন। আমি অসহায় কণ্ঠে আপনার কাছে হেল্প চাইলাম। মাহমুদের বলার মাঝপথেই খেয়ার বাবা তাকে থামিয়ে দিলেন। বললেন, ধানমন্ডির থানার ডিআইজি ছিল আমার ঘনিষ্ঠজন। তাকে ফোন দিলাম, সে তোমাকে ধরা পুলিশকে ফোন দিল, তারা তোমাকে ছেড়ে দিল। তুমি অনেক আকুতি করে বললে আমি যেন কাউকে বিষয়টা শেয়ার না করি, নয়তো কোনোভাবে তোমার পরিবার জেনে যাবে। তাতে তোমার আদর্শবান শিক্ষক পিতার মর্যাদা ক্ষুণ্ণ হবে। ইয়েস আঙ্কেল, ইয়েস, একদম রাইট। রাইট। আপনার জন্যই পড়ে আর বেশি হেনস্থা করেনি পুলিশ আমাকে। আমি কি ঘাবড়ে নাই গিয়েছিলাম সেদিন? জাফর চৌধুরীর সারা মুখে উৎফুল্লতার ছাপ ফুটে উঠল। বললেন, স্বাভাবিক, তখন তোমার বয়স তো অল্প ছিল। তোমাকে তো এখন আমি চিনতেই পারিনি, বৎস চেহারায় বেশ পরিবর্তন এসেছে। সেদিনের সেই টকবগে তরুণ ছেলেটা আজকের তুমি। বেশ সুদর্শন হয়েছ ইয়াংম্যান। আমার মেয়েটা এমনি এমনি ক্রেজি হয়নি। এখন বুঝলাম আমি ওপেন মাইন্ডের লোক। সো ডোন্ট মাইন্ড। না না আঙ্কেল, ঠিক আছে। আমিও আপনাকে দেখেই চিনতে পারিনি। সেদিন আপনার গোঁফ দাড়ি ছিল না। রেখে দিলাম। মুসলমান আমরা, মৃত্যুর ভয় তো আছেই। যেদিন মাহমুদের সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে খেয়ার বাবার দেখা হয়েছিল, সেদিন তার ক্লিন শেভ ছিল, চোখে চশমা ছিল না। এখন মাহমুদ পাওয়ারজনিত সমস্যার কারণে 24 ঘন্টাই চশমা পরে থাকে, মুখে ফ্রেঞ্চ কাট দাটি গোঁফ। মাহমুদ ও জাফরের কথোপকথনের ইতি ঘটে তনিমার আগমনে।
বাবা খেয়া নড়ে উঠল। উদ্বেগজনিত স্বরে বলল তনিমা। বাবা আগে একটু খেয়ার রুমে যাও, পরে ডিটেইলস জানাচ্ছি তোমাকে, অনুরোধ করে বলল জাফর। মাহমুদ উঠে গেল তনিমার সঙ্গে। অনুরোধে ঢেকি গেলা ছাড়া আর উপায় কি তার? তনিমা মাহমুদকে খেয়ার রুমে নিয়ে গেল। ফিসফিসিয়ে বলল, স্যার আপনি ওর পাশে বসে একটু হাতটা ধরেন, ওকে বোঝাবেন আপনি ওকে পছন্দ করেন, ভালোবাসেন। আমরা পরে সব বলছি আপনাকে। মাহমুদ হা হয়ে তাকিয়ে রইল তনিমার দিকে। তার দু চোখ দিয়ে যেন উষ্ণ ধোঁয়া বেরুচ্ছে। তনিমা দরজা চাপিয়ে রুমের বাইরে চলে গেল। মাহমুদ কঠোর দৃষ্টিতে খেয়ার পানে চাইল। খেয়ার চোখ বন্ধ, চিত হয়ে শোয়া, বিছানায় পড়ে আছে নির্জীবের মতো। হাত পা ছড়ানো, কোমরের উপর অবধি পাতলা একটি কম্বল দিয়ে ঢাকা। ঘুমের মেডিসিন দেয়া হয়েছে খেয়াকে। মাহমুদ একটি চেয়ার টেনে খেয়ার মুখ বরাবর বসল খাটের সামনে। দেখল খেয়ার বুকে ওড়না নেই, গায়ে পাতলা একটি টি শার্ট জাতীয় কিছু। মাহমুদ নিজেই ইতস্তত বোধ করল। না চাইতেন দৃষ্টি চলে যাচ্ছে খেয়ার বুকের দিকে। কি বিদঘুটে বিষয়! সে বিছানার আশপাশে খেয়ার ওড়না খুঁজেও পেল না। বুঝে নিল এই মেয়ে বাসায় তেমন ওড়না পরেই না। মাহমুদ আলতো করে খেয়ার গায়ের কম্বলটি বুকের উপর টেনে দিল। এতেই খেয়া নড়ে উঠল আবার, চোখের পাতা মেলে ধরল। মাহমুদকে দেখেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। মাহমুদের এক হাত ধরে ফেলল নরম করে। মাহমুদ অপ্রস্তুত হয়ে গেল। বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল। তবুও হাত সরিয়ে নিল না, বরং নিজের এক হাত খেয়ার হাতের পিঠে রাখল। কারণ মৃত্যুপথযাত্রী কাউকে বাঁচানোর চেষ্টা করাও ফরজ। একজন মানুষ হিসেবে এই দায় প্রতিটি মানুষের উপরেই বর্তায়, এবং এটা নৈতিক ও মানবিক দায়িত্ব। মাহমুদ এখানে বসে থাকলে হবে না, বাসায় যেতে হবে। তাই খেয়াকে হৃদ্যতাপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, খেয়া পাগলামো করেন কেন? বাবা মা কষ্ট পায় না? এই যে আমি আসলাম। খেয়া বিগলিত কণ্ঠে বলল, স্যার আপনাকে কে আসতে বলল? কেন এলেন? আমি ঠিক আছি, আপনি চলে যেতে পারেন। মাহমুদ খেয়াল করল খেয়ার কণ্ঠে গাঢ় অনুরাগ অভিমান। আপনি ভালো থাকলে আমার কাছে ফোন গেল কেন? রাত করে আসতে হলো কেন আপনাদের বাসায়? খেয়া চুপ হয়ে আছে শান্ত দিঘির জলের মতো। মাহমুদ খেয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। বলল, আপনি থাকুন, আমি আসছি। বাসায় বলে আসা হয়নি, ড্রয়িং রুমে গিয়ে জানিয়ে দিই। মাহমুদ খেয়ার বেডরুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে গিয়ে বসল। তার মাকে ফোন দিয়ে বলল, মা টেনশন করো না, আমি খেয়াদের বাসায় আসছি, এসে সব বলছি। মাহমুদকে খেয়াদের হেল্প হ্যান্ডিং মেয়েটা এসে ট্রে ভর্তি নাস্তা দিয়ে গেল। সে খাচ্ছে না, বসে বসে ভাবছে কি হবে, কি করবে সে। তনিমা খেয়ার বাবা খেয়ার বড় ভাই সাহিল গিয়ে বসল মাহমুদের পাশে। সবাই মিলে নাস্তা করল। কথা শুরু করলেন খেয়ার বাবা। কিভাবে যে বলি বিষয়টা। খেয়া ছোটবেলায় তার মাকে হারায়। আমি আর দ্বিতীয় বিয়ে করিনি, সে খালাদের কাছে বড় হয়। পরে হাই স্কুলে ভর্তি হওয়ার সময় হলে আমার কাছে নিয়ে আসি। ওর টেক কেয়ারের জন্য একজন খালা সার্বক্ষণিক থাকতো আমাদের বাসায়। লক্ষ্য করি ও দিনে দিনে একরোখা বেয়ারা জেদি হয়ে উঠে। বিশেষ করে যেটা চায় সেটা না পেলে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। আমরা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হই। ডাক্তার বলল, এটা ওর একটা মেন্টাল ডিজিজ। এটার চিকিৎসা হলো ওকে ওর মতো করে থাকতে দেওয়া, বাঁচতে দেওয়া। মাকে হারানোর জন্য সে কোনো কিছু না পাওয়া, ব্যর্থ হওয়া, হারানোর বিষয়টা নিতে পারে না। সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, যাই হোক চলছে সব মোটামুটি। কিন্তু ইদানিং সমস্যাটা প্রবল আকার রূপ নিল। গ্লাস ছুঁড়ে মারছে, ব্লেড দিয়ে হাত কেটে ফেলছে, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ এই সেমিস্টার রেজাল্ট খারাপ হলো।
এবং এগুলো হচ্ছে তোমার জন্য। না না, আমরা তোমাকে ব্লেম দিয়ে বলছি না, বলার জন্য বললাম। তোমাকে খেয়া অনেক ভালোবাসে, যা জানলাম আমার বৌমা তনিমার কাছ থেকে। হ্যাঁ মাহমুদ, আমি জানি পৃথিবীতে জোর করে সব করা গেলেও ভালোবাসা অনুভূতি জোর করে আদায় করা যায় না। কিন্তু আমি ও আমরা তোমাকে বলতে চাই, তুমি যদি একটু মন বসাবার চেষ্টা করো ভিতর থেকে, হয়তো পারবে। মানুষের অসাধ্য কি আছে বলো? এমন বহু বিয়ে হয় ছেলে মেয়ের অমতে, পরে দেখা যায় সংসার করতে করতে মন বসে যায়। কিছুদিন পাশে থাকলে কুকুর বিড়ালের উপরেও তো আমাদের মায়া জন্মে যায়। আমার লজিক ভুল নাকি বলো? পাশ থেকে তনিমা ও সাহিল বলল, বাবার কথাই আমাদের কথা। আমরা কেবল চাই আপনি খেয়াকে বিয়ে করুন এবং ওকে ভালোবাসার চেষ্টা করুন দয়া করে। আপনার পারিবারিক স্ট্যাটাসের সঙ্গে আমাদের পরিবার মানানসই। জাফর চৌধুরী করুণ চাহনিতে বসে রইলেন পায়ের উপর পা তুলে। তনিমা বলল, আজ তো সন্ধ্যায় আমরা না দেখলে তার প্রাণবায়ু বের হয়েই যেত। তার সুইসাইড সফল হয়নি অল্পের জন্য, পায়ে ঝুলেই গিয়েছিল সিলিং ফ্যানটার সঙ্গে। পরে ও গিয়ে ডাক্তার নিয়ে এলো বাসায়। ঘুমের ট্যাবলেট খাইয়ে দিতে বলল ডাক্তার। সে কিছু চেয়ে পায়নি, এই ব্যর্থতা কেন জানি সে হজম করতেই পারে না। তখন সে নিজেকে অনেক ক্ষুদ্র মনে করে, অযোগ্য মনে করে। আমরা আপনার বিষয়ে ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও মানতেই চায় না। আপনার প্রতি খেয়া সিরিয়াস রকমের অবশেষ। সবকিছু শুনে মাহমুদ জমে গেল বরফখণ্ডের ন্যায়। গ্রীষ্মের এই খরতাপেও তার শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল সর্পিল গতিতে। বহু বছর আগে যেই মানুষটা তাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করল, আজ এতটা বছর পরে এসে সেই প্রতিদান কি তাকে এভাবেই দিতে হবে? খেয়ার বাবা নিদারুণ কণ্ঠে বললেন, খেয়া যখন নিশ্চিত হবে তোমাকে কোনোদিন পাবে না, তখন সে নিজেকে শেষ করে দিবে। এখন এনগেজমেন্ট হয়ে থাকুক না হয়, তোমার সুবিধা অনুযায়ী বিয়ে হবে, তাও খেয়া ভালো থাকবে। বুঝে নিবে যখনই হোক তুমি তারই হবে। আসলে বাবা হয়ে এসব বলতে আমারও বাধছে, কিন্তু আমরা নিরুপায়। আজ তো এই সিচুয়েশন দেখে তনিমা বলল, স্যারকে আনান, নয়তো রাতে আবার অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। মাহমুদ বিপন্ন মুখে বলল, আচ্ছা আঙ্কেল, আমি বাসায় গিয়ে আলাপ করি আগে। এটা পুরো জীবনের বিষয়, হুট করে ডিসিশন নেয়া ঠিক হবে না। এখন উঠি আমি। বাবা, হুট করে হবে কেন? আমরা তোমার পরিবারের সঙ্গে আলাপে বসব, তুমিও সময় নাও। সাহিল বলল, আমি ক্লিয়ার করছি মাহমুদ ভাই, খেয়া আপনার স্টুডেন্ট। ভার্সিটি বলেন বা বাইরে বলেন, আপনি আপাতত মিথ্যা করে হলেও খেয়াকে বোঝাবেন আপনিও খেয়ার প্রতি অনুরক্ত, খেয়াকে পছন্দ করেন। তবেই আমার মা হারা একমাত্র আদরের ছোট বোনটা হাসিখুশি থাকবে। আপনার একটু সদয় আচরণ, সান্নিধ্য, কিছুক্ষণ গল্প করাই যদি একজন মানুষের জীবনটা ভালোভাবে বেঁচে যায়, তাতে আপনারও ভালো লাগার কথা। পৃথিবীতে কয়জন মানুষের হাতে এমন সুযোগ আগে কাউকে বাঁচিয়ে তোলার, ভালো রাখার, বলেন? মাহমুদ প্রত্যুত্তরে কিছুই বলল না, পাথর চোখে তাকালো সাহিলের দিকে। তনিমা বলল, ভাইয়া যাওয়ার আগে খেয়াকে একটু বুঝিয়ে যান, ওর আনন্দে থাকার মেডিসিন আপনি। শুরু থেকে সব একবার চিন্তা করুন, রিয়েলাইজ করতে পারবেন একটা মেয়ে আপনাকে কতটা চায়। এমন করে আর দ্বিতীয় কোন মেয়ের হৃদয়ে আপনি বাস করতে পারছেন, এটা সৌভাগ্য হিসেবে ধরে নিন। মাহমুদ শক্ত চোয়ালে উঠে দাঁড়ালো, খেয়ার রুমে চলে গেল গম্ভীর মুখে। খেয়ার পাশে বসল, হাত ধরে বলল, খেয়া আমি আসি, ফোনে কথা হবে আমাদের, আমি হারাবো না, এবার ভালো থাকবে অবশ্যই। খেয়া ম্লান হাসে মাহমুদের মুখপানে চেয়ে। মাহমুদ নিজেকে সামলে অতি কষ্টে বাসায় এসে নিজের রুমে প্রবেশ করে। বিছানায় ধপাস করে পড়ে, মাথার চুল খামচি দিয়ে ধরে। ক্ষোভে যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে তার হৃদয়টা। মাহফুজা টের পেলেন ছেলে বাসায় এলো। তিনি ছেলের রুমে এলেন, চিন্তাগ্রস্ত স্বরে কপাল ভাঁজ করে জিজ্ঞেস করলেন,
কিরে মাহমুদ, কি হলো? কি বিপদ তাদের? গেলি কখন? এলি এখন? রাত কয়টা বাজ? খেয়াকে বিয়ে করতে হবে মা, নইলে ও মরে যাবে। বরফ শীতল গলায় মায়ের মুখপানে তাকিয়ে বলল মাহমুদ। বরফ শীতল গলায় মায়ের মুখপানে তাকিয়ে বলল মাহমুদ। মাহফুজা শুকনো মাটিতে আছাড় খাওয়ার মতো নড়ে উঠলেন। দাঁড়ানো থেকে চেয়ার টেনে বসলেন। বুঝলেন ছেলের মুখ নিঃসৃত বাক্যটি ক্ষোভের ও অধৈর্যের। তিনি বিস্মিত গলায় ছেলেকে শুধালেন, কাহিনী কি? কি শুরু করলো তারা এসব? মাহমুদ এ টু জেড মাকে বিস্তারিত বলল। মাহমুদা প্রচণ্ডভাবে ক্ষেপে গেলেন ছেলের উপর। বললেন, কোন এককালে উপকার করেছে বলে তোর মাথা কিনে ফেলেছে নাকি? এরা গোটা পরিবার মেন্টাল। পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হওয়া দরকার এদের। যত সব আজাইরা যুক্তিখণ্ডন। এটা বাংলা সিনেমা? নায়কের উপকার করল, এবার ধনীর অবুঝ দুলালিকে বিয়ে করে সেই ঋণ পরিশোধ করো। পথ চলায় এমন উপকার মানুষ মানুষের করেই। এর চেয়ে বড় বড় উপকার তোর বাবা মানুষের করেছে, আমি করেছি, কিন্তু আমরা কোন প্রতিদান আশা করিনি। এখন একবিংশ শতাব্দী, যুগ অনেক এগিয়ে, বহু মনোচিকিৎসক রয়েছে। চিকিৎসা করাক, দেশের বাইরে নিয়ে যাক মেয়েকে। তারা তো পয়সাওয়ালা। মা থামো তো, এমন শুরু করেছ মনে হচ্ছে বিয়ে হয়ে গেল। শোন, তুই আর কোন যোগাযোগ করিস না। তারা বা সেই মেয়ে করতে চাইলে বাহানায় এড়িয়ে যাবি। মাহমুদ মায়ের বোঝার জন্য বলল, প্রথমে তোমরাও তো খেয়া মেয়েটাকে পছন্দ করেছ। করছি বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। আমরা তো তাদের কোন পাকা কথাই দেইনি। আমি শীঘ্রই তোকে বিয়ে করাবো, এরপর দেখি সেই মেয়ে কি করে। আমাকে মেয়ে ও তার বাবার নাম্বার দে, কিছু কথা শোনাবো। কাকে বিয়ে করাবা? পাত্রী কই? কলি আছে না? কলি বা তারা যদি রাজি না হয়, চেষ্টায় কিনা হয়, দেখি তুই রাজি কিনা সেটা বল, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। মাহমুদ হেসে বলল, একজন পারে না বাসায় চলে আসে, আরেকজনের সঙ্গে তো কথাই বলা যাচ্ছে না। দুনিয়ার সব ইগো, আত্মসম্মান, পার্সোনালিটি নিয়ে বসে আছে উনি। আমি ভেবে জানাবো মা। মা, ঠিক হয়ে যাবে, সময় লাগবে। আমি গেলাম, ঘুমাবো। টেনশন করিস না, ঘুমায়া পড়। মাহমুদ খিটখিটে মেজাজ নিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলের অবসরে কলি তার রুম লাগোয়া এক চিলতে বারান্দায় দাঁড়িয়ে আছে। সামনে দৃষ্টি প্রসারিত করলেই দেখা মেলে এক টুকরো উদার আকাশ। আজ আকাশের মন ভালো, তাই তার বুকে নেই কোন নীল মেঘের আনাগোনা। কেবলই থোকায় থোকায় গুচ্ছ পুষ্পরাশির ন্যায় সাদা মেঘপুঞ্জগুলো আপন মনে ভেসে বেড়াচ্ছে। তার বুক চিরে দুডানা মেলে উড়ে গেল একটি অচেনা পাখি। একেলা পাখিটির মাঝে নিড়ে ফেরার তারা। সঙ্গীর বিরহে পোড়া বিরহী প্রেমিকার মতো আনমনা হয়ে দাঁড়িয়ে আছে কলি। তার কোন প্রেমিক বা ছেলে বন্ধুও নেই। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জীবনে এসব আসার ফুরসত নেই। তাদের সময় কাটে বেলা ফুরোয় যাপিত জীবনের রোজকার হিসেব মেলাতেই। তখনই উড়ে এসে জুড়ে বসার মতো কলির ভাবনায় ঠাঁই পেল একটা বিষয়। মনে পড়ল মাহমুদ স্যারের মায়ের কথা। এক মিস বিহেভিয়ারের জন্য কম মাসুল দেয়নি স্যার, যথেষ্ট হয়েছে শোধবোধ। উনার মা মিসেস মাহফুজা, এই নারীটি যেমন প্রাণোচ্ছল, তেমনি মমতায় ঘেরা তার অন্তরখানি। স্যারের বিয়েতে শুধু দাওয়াত নয়, তাকে নিয়েই ছাড়বে এই স্নেহময়ী জননী। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের দিন বৌভাত সবকিছুতেই হাস্যোজ্জ্বল উপস্থিতি থাকতে হবে তার। কি পরবে তখন? এত আয়োজনে পরার মতো ভিন্ন ভিন্ন ড্রেস কই? টাকাও কই? উপহারই বা কি দিবে? 30 দিন কাটাতে হয় যাদের হিসেব করে করে। সেখানে বিয়ের মতো আনন্দোৎসবে অংশগ্রহণ করার কথা কল্পনা করা তার জন্য বিলাসিতার নামান্তর। আচ্ছা, স্যারের বিয়ে কবে?
কিঞ্চিত কৌতূহল জাগলো কলির মনে। এনগেজমেন্ট হয়ে গেল নাকি? ক্লাসে এগুলো বলবে না স্যার? স্বাভাবিক, নিজের প্রয়োজনেই জিজ্ঞেস করে জেনে নিতে হবে স্যারের থেকে। তাহলে হয়তো যতটুকু সম্ভব আগে থেকে একটু প্রিপারেশন নেওয়া যাবে। হুট করে ইনভাইটেশন পেয়ে গেলে বিপাকে পড়ে যাব। তবে ফোন দিয়ে জিজ্ঞেস করা যাবে না, এতে স্যার ধরে নিবে আমি তার বিয়ে খেতে উৎসুক হয়ে আছি। তার মা তো ছাড়বে না আমাকে। তাই জেনে নেওয়া। ভার্সিটি গেলে কথা প্রসঙ্গে টপ করে জিজ্ঞেস করে ফেলব। কলির ভাবনায় ছেদ ঘটে রেবেকার আগমনে। হ্যাঁ রে কলি, তুই এখন কোন বর্ষে? এটা তো সরকারি ভার্সিটি নয় আম্মু, এখানে সেমিস্টারের হিসাব। তোমার বোঝার সুবিধার্থে বলছি, আমি এখন 3য় বর্ষে আছি, অর্থাৎ 7 সেমিস্টারে আছি। কিন্তু কেন আম্মু বলতো? না এমনিই জানতে মন চাইল। মলিন হেসে বলল রেবেকা। কলি জানে মা কেন এটা জিজ্ঞেস করেছে। কারণ একটাই, তার পড়াশোনা যত দ্রুত শেষ হবে তত দ্রুত একটা চাকরি করবে মেয়ে, টানাপোড়েন কমে আসবে সংসারে। কলি মাকে মোলায়েম স্বরে বলল, আম্মু তোমার মেডিসিন শেষ? তাহলে প্রেসক্রিপশনটা এনে দাও, একটু পরে স্টুডেন্টদের বাসায় যাব, আসার সময় নিয়ে আসব। রেবেকা চলে যায়। খানিক পর ফিরে আসে, কলির দিকে প্রেসক্রিপশনটা বাড়িয়ে দেয়। ধূসর মুখে চলে যায় পা ঘুরিয়ে। কলির চোখ ভিজে উঠে আজ মাকে দেখে। ভাবে সংসারে এই মা নামক প্রাণটির কত ত্যাগ, কত যন্ত্রণা, নীরবে কত রোগ শোক বয়ে চলা স্রোতস্বিনী নদীর মতো। কলি সন্ধ্যার পর আসতে মায়ের ঔষধ নিয়ে এলো। মাহফুজা পরের দিন মেয়েকে ফোন দিলেন, যদিও স্বামীকে শুনাননি। অযথা টেনশন ধারে দেওয়ার মানে হয় না রিটার্ড করা লোকটাকে। সব বললেন মেয়েকে। শুনে আনুষ্কা মাকে উপদেশের ভঙ্গিতে বলল, বুঝলাম, যেহেতু তোমার এতই পছন্দ ফুটন্ত কলিকে। অপরদিকে ভাইয়ার সঙ্গে কলির টিচার স্টুডেন্ট সম্পর্ক, এর বাইরে বাড়তি কোন সখ্যতা নেই। তাহলে একটু সময় নাও, ভাইয়া ট্রাই করে দেখুক ভাব জমানো যায় কিনা। আর পার্সোনালিটির জন্য যদি ভাইয়া না পারে অ্যাডভান্স হতে, তাহলে 8-10টা বাঙালি মেয়ের মতো বিয়ের প্রস্তাব পাঠাতে হবে তাদের বাসায়। যাও, বিনা ভিজিটে অ্যাডভাইস দিয়ে দিলাম। সফল হলে আমায় ট্রিট দিতে বলবা তোমার একমাত্র পুত্রধনকে। এমন করে বলিস কেন? ফাজিল মেয়ে, তুইও তো আমার একমাত্র মেয়ে। মুঠোফোনের দুপ্রান্তে নির্মল হাসিতে ঢলে পড়ল মা মেয়ে দুজনেই। আম্মু কলিকে বাসায় আরেকদিন নিয়ে আসতে বল না ভাইয়াকে, আমি দেখব ভালো করে বিয়ের পাত্রী হিসেবে। একবার আসছে, আর আসবে নাকি আল্লাহ জানে। আচ্ছা আমি বলছি তোর ভাইকে। মাহফুজা দেরি করলেন না, মাহমুদকে আনুষ্কার আবদারের কথা জানালেন। মাহমুদ বলল, আমি হার্ডলি ট্রাই করব, তবে মনে হয় না কাজ হবে। আচ্ছা দেখ, আমার কথা বলিস। 2 দিন পর মাহমুদ ক্লাসে গিয়েই খেয়াকে খুঁজল মনে মনে। দেখল খেয়া আসেনি ক্লাসে। এই ভিতরে তাদের থেকে কোন ফোনও আসেনি তার কাছে। স্বস্তির দম ফেলল মাহমুদ। নয়তো ক্লাসেও হয়তো সবার সামনে সিন ক্রিয়েট করে বসত খেয়া। মাহমুদ দেখল কলি এসেছে ক্লাসে। অফিসে গিয়ে কলিকে মেসেজ দিল, ক্লাস শেষে অফিসে আসবেন। কলি মুখোমুখি দাঁড়িয়ে আছে মাহমুদের। স্যার ডেকেছেন? হুম, আমার ছোট বোন আনুষ্কা আপনাকে দেখতে চেয়েছে। কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে ব্যস্ত সুরে বলল মাহমুদ। কলি নির্বোধের মতো হেসে বলল, কারণ? কারণ আপনার আন্টির অতিরিক্ত প্রশংসা আপনাকে নিয়ে। ওহ বুঝলাম। বাসায় যাব না স্যার? উনি বাইরে আসুক না। সমস্যা কি? বাইরেই কোন কফি শপে আড্ডা দেওয়া যাবে। ওহ সিউর কলি, তাই হবে। ম্যানি ম্যানি থ্যাঙ্কস আমার আদরের ছোট বোনের ইচ্ছে পূরণ করার জন্য। কারেকশন প্লিজ স্যার, ইচ্ছেটা এখনো পূরণ হয়নি। ও হ্যাঁ স্যার, খেয়া আর আপনার বিয়েটা কবে যেন? মাহমুদ হেসে ফেলল, বলল, কেন আসবেন নাকি? আমি ইনভাইট পাবো নাকি? স্মিত হেসে বলল কলি,
আপনার আন্টি আপনাকে ছাড়া আমার বিয়ে সম্পূর্ণ করবে না। এনিওয়ে সেদিন রেস্টুরেন্টে আপনাকে নিলাম খেয়ার বিষয়ে কিছু কথা বলার জন্য, কিন্তু বলা হলো না। এখন আসুন না সময় থাকলে। এখানে এতক্ষণ কথা বলা দৃষ্টিকটু। ভরাট কণ্ঠে বলল মাহমুদ। কোথায় আসবো স্যার? সেখানেই আসুন। নাকি? ওকে স্যার। মাহমুদ কলিকে খেয়ার বিষয়ে ডিটেইলস বলল। কলি আশ্চর্য হয়ে গেল শুনে। হতভম্ব গলায় বলল, আন্টির কথায় আমি সহমত। এক পাক্ষিক ভালোবাসায় কোন পূর্ণতা আছে কি? এজ আর এজ পসিবেল, আপনি বিয়ে করে ফেলুন। তখন ডাবল আপনাকে সিঙ্গেল খেয়ে আর বিরক্ত করবে না। হুম করব। মায়ের একটা মেয়েকে পছন্দ, তাদের বাসায় প্রপোজাল পাঠাবে বাবা। মা বলছে তার সঙ্গে আগে একটু ফ্রেন্ডশিপ করার চেষ্টা করতে। আমার মতো বোরিং ছেলের সঙ্গে কোন মেয়ে ফ্রেন্ডশিপ করবে বলেন? আপনি চিনেন তাকে? মাহমুদ ধরা না পড়ার জন্য বলল, না। মা বলল পরিচয় করিয়ে দিবে। ভালো তো, সেটাই করুন। স্যার উঠি, বাসায় যেতে হবে। বাইকে যেতে আপত্তি? হ্যাঁ স্যার। ঘোর আপত্তি। কলি উঠে গেল তাড়া করে। নিচে নেমে গেল। বাস এলে উঠে গেল ভিড় ঠেলে। মাহমুদ বিল মিটিয়ে দ্রুত নেমে এলো। কলিকে দেখতে পেল না। ভারী মুড নিয়ে বাসায় চলে গেল মাহমুদ। বুঝল কলির সঙ্গে এভাবে এগোনো এভারেস্ট জয়ের মতো। আবার নিজেও সরাসরি কিছু বলতে পারছে না। ব্যক্তিত্বে ভাটা পড়ে তাহলে। টিচার না হয়ে অন্য পেশায় হলে হয়তো বলা যেত। গ্রীষ্ম ঋতু শেষের দিকে, বর্ষার আগমনী সংকেত প্রকৃতি জুড়ে। এমন এক আলো আধারির শেষ সন্ধ্যায় রেবেকা তাড়া দিল কলিকে। পাশ থেকে নুরুল হকও বলে উঠলেন, কিরে মা, শাড়ি পরা হয়েছে? পাত্রপক্ষ এসে পড়বে যে। এই তো আব্বু, রেডি হচ্ছি। বদ্ধ দরজার ভিতর থেকে গলা বাড়িয়ে জবাব দিল কলি। রেবেকা ফের বলে উঠল আশাবাদী কণ্ঠে, সুন্দর করে রেডি হয়ে নে কলি। তারা বলছে দুপক্ষের সবার পছন্দ এক হলে আজই তারা আংটি পরিয়ে দিবে। কলি মেঘমন্দ্র মুখে বিড়বিড়িয়ে বলল, আমার পছন্দের খেতাপুরি। এক জীবনে যার একজন ছেলে বন্ধু জুটল না কপালে, তার আবার বিয়ের পাত্র পছন্দ। তার পছন্দের গুরুত্ব থাকলে এই কাহিনী করতে না তোমরা আমার সঙ্গে? কলি মেঘমন্দ্র মুখে বিড়বিড়িয়ে বলল, আমার পছন্দের খেতাপুরি। এক জীবনে যার একজন ছেলে বন্ধু জুটল না কপালে, তার আবার বিয়ের পাত্র পছন্দ। তার পছন্দের গুরুত্ব থাকলে এই কাহিনী করতে না তোমরা আমার সঙ্গে? কয়েকদিন আগে মাহমুদ যখন কলির সঙ্গে কথা বলল, তখনই নিশ্চিত হয়ে গিয়েছে সে কলির সঙ্গে প্রেম নয়, কেবল বন্ধুত্ব করাও যাবে না। সে বাসায় গিয়ে অবসর হয়ে মাকে নিজের রুমে ডাকল। গম্ভীর মুখে বলল, মা, কলিকে তোমার পুত্রবধূ করা যাবে না। বাদ দাও। কেন? কলি রিফিউজড করেছে তোকে? শান্ত গলায় জিজ্ঞেস করল মাহফুজা। মাহমুদ মাকে সব বলল ক্লিয়ার করে। আচ্ছা বুঝলাম, তোর কলিকে পছন্দ কিনা সেটা বল, বাকিটা আমি দেখছি। হুম, খারাপ না। যতটুকু দেখেছি ওকে খুব ভালো মেয়ে মনে হয়েছে। হেয়ালি স্বরে জবাব দিল মাহমুদ। খারাপ না মানে কি? দ্বিধায় থেকে বিয়ের মতো সিরিয়াস বিষয়ে এগোনো যায় না। স্পষ্ট করে বল, কলি মেয়েটাকে বিয়ে করতে চাস কি চাস না? কপালে ভাঁজ ফেলে ভ্রু কুচকে মৃদু ধমকে বলল মাহফুজা। চাই। নিচু স্বরে উত্তর দিল মাহমুদ। গুড, তাহলে সনাতন পদ্ধতিতে যেতে হবে। তার বাবা মায়ের ফোন নাম্বার আছে তোর কাছে? না। তাদের নাম্বার আমি কই পাবো? তুই তাদের বাড়ি চিনিস না? হুম, পৌঁছে দিলাম যেদিন দেখলাম। তাহলে বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে তার বাবার নাম্বার জোগাড় করে দে আমাকে। কালই দিস, লেট করিস না। রাতে মাহমুদ তার ডায়েরিটা নিয়ে বসল টেবিলে। এই প্রথম কলিকে বা কোন মেয়েকে নিয়ে তার ডায়েরিতে লিখা। রুল টানা ডায়েরির একটি খালি পৃষ্ঠায় সে লিখল, পৃথিবীতে তীব্র যন্ত্রণাগুলোর মধ্যে একটি যন্ত্রণা হলো কাউকে কিছু বলতে চেয়েও বলতে না পারা। আবার লিখল,
কিছুদিন ধরে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমি। রাগ, ক্রোধ, বিরক্তি, অভিমান থেকেও যে ভালো লাগা জন্ম হতে পারে তা আমার কাছে অচিন্তনীয় ছিল। বলা যায় আমার জীবনে এটা এক অবিস্মরণীয় ঘটনা। কে জানতো ক্লাসের শেষ বেঞ্চে ভর দুপুরের নিঃসঙ্গ গাংচিলের মতো বসে থাকা শান্ত মেয়েটি আমার অবসরের কল্পনার সঙ্গী হবে। তার প্রতি আমি এক অজানা শিহরণ অনুভব করব। সে যত দূরে যায়, আমার হৃদয় তত তাকে কাছে চায়। তাকে আমি সামনের চেয়ে আড়ালে বেশি দেখি। আজকাল নিজেকে দিক হারিয়ে দিশেহারা নাবিকের মতো মনে হয়। সেই মেয়েটিই যেন আমার একমাত্র দিশা। ভালোবাসা বুঝি এমনি, যার কবলে পড়ে নিঃস্ব হয়েছে ধরনীর কত শত মহাপুরুষগণ। মাহমুদ কলিকে নিয়ে ভাবতে ভাবতে নিদ্রা ঘোরে হারিয়ে যায়। তার পরের দিন সে ভার্সিটি থেকে সোজা কলিদের বাসার নিচে চলে যায়। নাম্বার নিয়ে নেয় কলির বাবা নুরুল হকের। মাহমুদা আব্দুর রহমানকে বলল কলির বাবাকে বিয়ের প্রস্তাব দিতে। তিনি ফোন দিলেন কলির বাবাকে। নুরুল হক রেবেকা বড় মেয়ে মিলিমিলির জামাই হারুনের সঙ্গে আলাপ করলেন। তারা সহমত জানালো সব শুনে। এভাবে ফোনালাপে মাহমুদের বাবা মা ও কলির বাবা মা কথা আদান প্রদান করলেন প্রায় 2 সপ্তাহ ধরে। রেবেকা একজন মা, তাই মায়ের মনে খচখচানি ভাবটা প্রকট। মেয়ের ভবিষ্যৎ কতটুকু শান্তির হবে এই আশঙ্কা থেকে বড় মেয়ের জামাইকে ডেকে আনলো বাসায় এবং আদেশ দিয়ে বলল, ভালো করে পাত্র ও পাত্রের পরিবারের খোঁজ খবর নাও লুকিয়ে। আচ্ছা আম্মা। অবশ্যই। জুলির বড় দুলাভাইকে দারুণ পছন্দ করে। এর বড় একটা কারণ দুলাভাইকে ভুলিয়ে ভালিয়ে মাঝে মাঝে তার প্রয়োজনীয় জিনিস আদায় করে নেয়। জুলির হারুনের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, শাশুড়ি আম্মার হুকুম পালন করেন। চাপা স্বভাবের মেজ শালীর জ্বালা থেকে বঞ্চিত ছিলেন। এবার তার দুলহা নির্বাচনে গরু দায়িত্ব পালন করেন। দেখলেন আম্মা, আমাকে গরু বলল জুলির। অধিকার সুলভ কণ্ঠে নালিশ দেওয়ার মতো করে বলল হারুন। থুক্কু থুক্কু। গুরু বলতে গিয়ে গরু বলে ফেলছি দুলহা ভাই। হারুন তুমি যাও তো বাবা, এই ট্যাটনা থামো। কাজের সময় ফাইজলামি করে। তুই স্থির থাকতে পারস না মেয়ে? সারাদিন টইটই করিস। তোর দরকার ছিল গ্রামে থাকা। বান্দরের মতন গাছে গাছে লটকালটকি করবি। জুলির ধুম করে হেসে ফেলে। মাকে বলল, তাহলে আমাকে তোমার সারাদিন কলা দিতে হতো। ইয়া বড় বড় কাদি কাদি কলা। হারুন 3-4 দিন সময় ব্যয় করে পাত্রের তথ্য জোগাড় করল। শ্বশুরের বাসায় গিয়ে জানালো সব। আম্মা যতটুকু জানতে পেরেছে ছেলে ভালো, চরিত্রবান, কর্মঠ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের শিক্ষক। তবে ইতোপূর্বে কোন মেয়ের সঙ্গে রিলেশন ছিল কিনা বা ব্রেকআপ হয়েছে কিনা জানা যায়নি। আর এটা তাদের নিজস্ব ফ্ল্যাট। তার বাবাও বসে নেই। শেয়ার বাজারে অংশীদার আছে, গ্রামে ঘরবাড়ি আছে। তারা প্রতি বছর যাওয়া আসা করে। বাসায় সর্বদা একজন গৃহপরিচারিকা নিযুক্ত আছে তাদের। ছেলের রিলেশন নাই। থাকলে তাকেই বিয়ে করত। ছেলেরা ফ্যামিলি ম্যানেজ করে নিতে তেমন সমস্যা হয় না। সুতরাং এটা নিয়ে আমার মনে ঘাপলা নেই। আম্মা কুমিল্লার ছেলে কিন্তু ইতর, বদমায়েশ। কলির মতামত নিতে হবে সব বলে। সেটা আমি দেখছি। তুমি এখন আসতে পারো কাজ থাকলে। 2 পরিবারের সব পছন্দে মিলে গেল। রেবেকা ফোন দিলেন মাহফুজাকে। বললেন, আপা ছেলে মেয়ে একবার দেখা করে কথা বলে নেওয়া দরকার। নাকি বলেন? ওরা এখন অ্যাডাল্ট, তাদের মতামতের গুরুত্ব দেওয়ার দরকার আপা। আপা আপনি ও ভাই কি একটু আমাদের সঙ্গে বাইরে দেখা করবেন? দরকার ছিল। কলি যেন না জানে। সেভাবেই আসবেন, বিনীত গলায় বলল মাহফুজা। রেবেকা তোবদা খেল, তবুও বলল, আপা আমি সময়টা আপনার ভাইয়ের সঙ্গে আলাপ করে জানিয়ে দিব। তার 2 দিন পর এক বিকেলে লালবাগ একটি রেস্টুরেন্টে মাহমুদের বাবা মা ও কলির বাবা মা মুখোমুখি চেয়ারে বসল। হালকা নাস্তার অর্ডার দিল আব্দুর রহমান। তিনি হৃদ্যতাপূর্ণ স্বরে বললেন, আপা ভাই সাহেব কলিকে আমরা একটা সারপ্রাইজ দিতে চাই।
পাত্রপক্ষের পরিচয়টা তার কাছে আপাতত গোপন রাখবেন। রেবেকা ও নুরুল হক একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন সন্দেহভাজন চোখে। তা দেখে হাসলেন মাহফুজা। তিনি নিজের মতো করে সব বুঝিয়ে বললেন কলির মা বাবাকে। রেবেকা স্মিত হেসে বলল, বুঝিয়ে বলাতে বুঝলাম আপা, কিন্তু কলি যখন দেখবে তার টিচার, তখন তো বেঁকে বসবে, যেহেতু তাদের মাঝে অন্য সম্পর্ক নেই। আপা ভাই, সেটা আমার উপর ছেড়ে দিন, আমি সিচুয়েশন ও কলিকে হ্যান্ডেল করব। এই ভিতরে মাহমুদ আর কোন কথা বলেনি কলির সঙ্গে। পড়াশোনা ক্লাসের প্রয়োজনে যতটুকু দরকার ঠিক ততটুকুই বলেছে। খেয়া ভার্সিটি আসছে না। মিসেস হেড খবর নিল খেয়ার। জানা গেল খেয়া এই সেমিস্টার ড্রপ দিয়েছে, কারণ তার চিকিৎসার জন্য পরিবার তাকে নিয়ে চেন্নাইতে চলে গিয়েছে। এতে মাহমুদ স্বস্তিবোধ করল দুটো কারণে। এক, খেয়ার ডিস্টার্ব হতে রেহাই। দুই, কলির সঙ্গে টুকটাক কথা বলা যাবে নানান বাহানায়। খেয়া দেখলে জেলাস ফিল করত। কলিকে মাত্র দুদিন আগে জানানো হলো আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাদের সবার পছন্দ হয়েছে। কলির মিডটার্ম পরীক্ষা শুরু হলে বলে মাহমুদের পরিবারের সঙ্গে কলির পরিবারের কথা চালাচালি সবকিছুই গোপন রইল। কলি দুঃখমাখা কণ্ঠে বলল, আশ্চর্য, 15 দিন ধরে তোমরা দেখাদেখি করছো, অথচ আমি কিছুই জানি না। সর্বদা খিটমিটে মেজাজে ডুবে থাকা রেবেকা হই হই করে উঠল না মেয়ের উপর। মেয়ের অভিমানকে প্রশ্রয় দিয়ে শান্ত গলায় সান্ত্বনার ভঙ্গিতে বলল, তোর পরীক্ষা চলতেছিল, তাই তোর বাবা বলল তোকে যেন না জানাই। পড়াশোনার ক্ষতি হবে মন অন্যদিকে গেলে। কোন মা বাবা তার সন্তানের খারাপ চায় না? যেভাবে ভালো হয় মঙ্গল হয়, সেটাই চায় নিজেদের ক্ষতি করে হলেও। আমরা তাদের মানা করেছি কত, শুনলি না? বলল সামনাসামনি এসে 1 কাপ চা খাবে, আর কিছুই না। বারবার করে বাসায় আসতে চাইলে মানা করা যায় বল? ছেলে কি করে আম্মু? কোন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। পরশু আসুক, দেখবি তোর অমতে কিছুই হবে না। আমাদের যতই ভালো লাগুক, তোর দুলাভাই ছেলে দেখেছে, তার খুব পছন্দ হয়েছে। তারা কয়জন আসবে? 3 জন তো বলল। চা নাস্তা খাবে একটু? কলি এই 2 দিন গোমরা মুখে ছিল, কিন্তু বাবা মায়ের মুখের উপরে অতিরিক্ত কিছুই বলল না আর। মিলি ও হারুন চলে এসেছে। কলি বলল, এই সামান্যতে তোরা কেন এলি আপা? আজব, আমাদের বাসায় আমি এনিটাইম আসতে পারি না, হেসে জবাব দিল মিলি। কলি শাড়ি পরে রেডি হয়ে বসে আছে তার রুম ভিতরে, তাই ড্রয়িং রুমে কে বা কারা এলো কলি টের পায়নি। সেখানে বসে আছে নুরুল হক, হারুন, মিলি, রেবেকা, জুলির, আব্দুর রহমান, মাহফুজা ও আনুষ্কা। রেবেকা মাহফুজাকে বলল, আপা তুফান আপনি সামলাবেন কিন্তু। মাহফুজা সরস হেসে আশ্বস্ত করল রেবেকাকে। মিলিকে বলল রেবেকা কলিকে নিয়ে আসতে সঙ্গে করে। সবার বুকের ভিতর টিমটিম করছে লণ্ঠনের নিভে আসা আলোর মতো। কলির বুকের গহীনেও দ্রিম দ্রিম বাজছে। এভাবে আর কোন পাত্রপক্ষের সামনে সে যায়নি। শাড়ি পরিহিতা কলি লজ্জাশীলা নারীর মতো ড্রয়িং রুমে পা রেখে সবাইকে মুখে সালাম দিল। মাহফুজাকে দেখে কলি অতি বিস্মিত হল, তবুও ধরে নিল পাত্রপক্ষের কোন রিলেটিভ হবে হয়তো তারা। আন্টি আপনি? উনি আনুষ্কা আপু না? চমকানো সুরে বলল কলি। আসো মা, কাছে এসো, বসো। আমাকে তো আর তুমি তোমাদের বাসায় আসতে বললে না, তাই নিজেই চলে এলাম গল্প করতে। কলি মিশ্র অনুভূতির করাতলে ঘায়েল হয়ে যাচ্ছে। মাহফুজার পাশে গিয়ে বসল। সবার মুখ হাসি হাসি। মিলি ও জুলির মিলে 2-3 ট্রে ভর্তি বাহারি পদের নাস্তা পরিবেশন করে দিল সবাইকে। কলি বাবা মায়ের মুখের দিকে চেয়ে আছে বোকা বোকা চোখে। সবাই নাস্তা খেয়ে নিল। মাহফুজা কলির হাত ধরে নুরুল হকের দিকে চেয়ে বলল, ভাই সাহেব আলহামদুলিল্লাহ, আমাদের কোন আপত্তি নেই আপনাদের সঙ্গে আত্মীয়তা করতে। নুরুল হক ও রেবেকা আলহামদুলিল্লাহ বলে উঠল। মাহফুজা কলিকে বলল,
তোমার পরিবারের কারো বিন্দুমাত্র দোষ নেই। তুমি তাদের উপর মনক্ষুণ্ণ হতে পারবে না। তোমার পরীক্ষা ছিল বলে আর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটু লুকোচুরির আশ্রয় নিলাম মা। ওনারা আমার অনুরোধেই চুপ ছিল। তুমি ছোট বাচ্চা নও। আশা করি বুঝতে পেরেছ। আন্টি, আমি কিছুই বুঝতেছি না। তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিতে যেতে চাই। আপত্তি আছে মা? মাহফুজার কণ্ঠে স্নেহ ঝরে পড়ছে। কলি হকচকিয়ে গেল। বলল, কিভাবে আন্টি? তোমার মাহমুদ স্যারের বউ করে। প্রীতিময় কণ্ঠে বলল আনুশকা। কলির মাথায় যেন আকস্মিক বজ্রপাত হল। তার সমস্ত শরীর দুলে উঠল। চোখ বড় বড় করে কপালে তুলে সে কি বলে মৃদু আর্তনাদ করে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো। আতঙ্কিত গলায় এক বাক্যে বলে উঠল, অসম্ভব আন্টি, মরে গেলেও আমি এটা পারবো না। ওনাকে স্যার হিসেবে আমি শ্রদ্ধা করি। অন্য চোখে দেখা আমার পক্ষে একেবারেই অসম্ভব, আমাকে ক্ষমা করবেন। কলির মাথায় যেন আকস্মিক বজ্রপাত হল। তার সমস্ত শরীর দুলে উঠল। চোখ বড় বড় করে কপালে তুলে কি বলে মৃদু আর্তনাদ করে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো। আতঙ্কিত গলায় বলে উঠল, অসম্ভব আন্টি, মরে গেলেও আমি এটা পারবো না। ওনাকে স্যার হিসেবে আমি শ্রদ্ধা করি। অন্য চোখে দেখা আমার পক্ষে একেবারেই অসম্ভব, আমাকে ক্ষমা করবেন। তুমি এক মাকে ফিরিয়ে দিবে? শীতল গলায় বলল মাহফুজা। আপনার পছন্দের জন্য দুটো জীবন বলি হতে পারে না আন্টি। স্যারও আমাকে শুধু ছাত্রী হিসেবেই দেখে, অন্য দৃষ্টিতে নয়। তোমার স্যারের মতো না জেনে আমরা এসেছি, হেসে বলল আনুশকা। কলি বলল, উনি মায়ের অনুরাগী ছেলে, তাই মায়ের মুখের উপর মানা করতে পারেনি, বিধায় হয়তো হ্যাঁ বলতে বাধ্য হয়েছে। এমন কিছুই না। ঠিক আছে, তোমার কথাই রইল। তুমি যদি আমার কাছে থাকতে না চাও। নাই, বিয়ে জোরের বিষয় নয়, মনের বিষয়। হতাশ গলায় বলল মাহফুজা। আনুশকা বলল, কলি, বাচ্চামো করো কেন? তোমাকে প্রথমে আম্মু পছন্দ করেছে, এটা সত্যি। তারপর আম্মু আমাদের সবাইকে বলল তোমার কথা। ভাইয়া ও আমরা চিন্তা করে সহমত জানালাম। বিষয়টা যে আম্মুর ইচ্ছাকেই কেবল প্রাধান্য দেওয়া হয়েছে, তা মোটেও নয়। এটা দুজন মানুষের পুরো লাইফের বিষয়। আমরা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের পরিবারের সবাই ভাইয়া ও আমাদেরকে পছন্দ করেছে। কলি নত মস্তকে মৌন হয়ে রইল। পরক্ষণেই বলল, বুঝলাম। তবুও আমি সরি বলবো। স্যারকে আমি অন্য চোখে দেখতে পারবো না। রাজধানীতে বাস করেও তুমি দেখি মানধাতার আমলের মেয়েদের মতো কথা বলছো। আম্মুর মাথা হেট হয়ে যাবে এখন ভাইয়ার কাছে। ভাইয়া বারবার বলছে কলির মতো না জেনে তোমরা যেও না, পরে অপমানিত হবে। স্বল্পভাষী আব্দুর রহমান নীরব ভূমিকা পালন করছেন। কি বলবেন তিনি? কিছুই বলার নেই। বাকিরা নীরব দর্শকের মতো চুপ হয়ে আছে। আর চোখে কলিকে দেখছে ও কলির মনোভাব বোঝার চেষ্টা করছে। মাহফুজা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। খেদ ঝেড়ে মরা কণ্ঠে বললেন, সব ভুল আমারই হয়েছে। নিজের উপর অগাধ আত্মবিশ্বাস ছিল, সব ভেস্তে গেল। মাহমুদের কথাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল আমার। আনুশকা বলল, ফাইনাল একটা জিজ্ঞাসা কলি। আচ্ছা ভাইয়া, যদি তোমার মুখোমুখি হয়ে বলে তোমাকে পছন্দ, তাহলে কি তুমি ইয়েস বলবে? না আপু, সরি বলে কলি নিজের রুমে চলে গেল। আপা ভাই সাহেব, আপনারা যাবেন না, একটু বসুন। নুরুল হক আন্তরিক গলায় অনুরোধ করল অতিথিদের। তারা তিনজন দাঁড়ানো থেকে আবার বসল। রেবেকা মিলি নুরুল হক উঠে ভিতরে গেল। জুলির ও হারুন বসে আছে। হারুন কথোপকথন চালিয়ে নিল অতিথিদের। জুলির ও আনুশকা নানান রসবোধে মেতে উঠল। নাইনে পড়ুয়া জুলির বন্ধুবৎসল ও স্বভাবে মিশুক প্রকৃতির। পৃথিবীর সব পর মানুষকে এক দেখায় আপন করে নেওয়ার অসীম ক্ষমতা এই বালিকা মেয়েটির। আনুশকা অতি আগ্রহ নিয়ে জুলির সঙ্গে গল্প করছে। এক পর্যায়ে জুলির বলল, আনুপু, আমি একটা মজার জোকস জানি।
এক্ষুনি শোনাতে চাই আপনাকে। পরে যদি আপার বিয়ে না হয় তার স্যারের সঙ্গে, তাহলে আর কোনোদিন শোনানো হবে না। আমার আফসোস রয়ে যাবে। আনুশকা দেখল জুলির তার এত সুন্দর নামের অর্ধেক ঘ্যাচাং করে কেটে ফেলেছে। শুধু আনুপু বলছে, যদিও তার কাছে এটাও শুনতে বেশ লাগছে। শর্টকাট, সহজ সরল শব্দ। আনুশকা চায় না এত হাসি খুশি মেয়েটার মনে বিন্দুসম হলেও অপূর্ণতাটা রয়ে যাক। সে উৎসুক চাহনিতে বলল, সেটাই। বিয়ে না হওয়ার চান্স 70%। অবশ্য হতেও পারে। 0% চান্স থেকেও মানুষ হিরো হয়ে যায়। ক্রিকেট খেলায় দেখো না, হারতে হারতে 4 ছক্কা মেরে জিতে যায়। আমার কাছে এই বিষয়টা অদ্ভুত মজার লাগে জুলির। ও হ্যাঁ, তোমার কৌতুকটা প্লিজ। ও শোন। পার্কের খোলা বেঞ্চে বসে আসে দুজন কপতি। ছেলেটা বসা থেকে উঠে দাঁড়ালো। বুক টান টান করে পাখির ডানার মতো 2 হাত 2 দিকে মেলে ধরল। বলল, প্রিয়া, এই পৃথিবী শুধু তোমার আমার। কোন ভয় নেই, কোন দ্বিধা নেই। বুকে আসো। তখন সামনের পথ ধরে হেঁটে যাচ্ছিল একজন অচেনা মুরব্বি। তিনি থেমে গেলেন। তাদের দুজনের দিকে স্থির চোখে চাইলেন। বললেন, তা বাবা, তাহলে কি এই পৃথিবীর আমরা সব মানুষেরা তোমাদের ভাড়াটিয়া? আনুশকা উচ্ছল হাসিতে লুটিয়ে পড়ল। জুলিও রিনরিনিয়ে হেসে ফেলল। বলল, মজার না জোকসটা? সেরা, সেরা। কোথায় শুনেছে এটা? স্কুলে গণিতের স্যার বলেছে। বাহ, জটিল গণিতের মতো সাবজেক্টের স্যার এত রসিক? লাইক সিরিয়াসলি? কলিকে এতক্ষণ মা, বাবা, বোন তাদের সাধ্যানুযায়ী জীবন নিয়ে বিভিন্ন যুক্তিখণ্ডন করে বোঝালো। কলির ঘুরে ফিরে দুটো কথা। এক, স্যার তাকে পছন্দ করেছে এটা তার বিশ্বাস হয় না। 2, হলেও তার সংকোচ হয়। অন্য কেউ হলে এতটা হতো না। কলি বসে রইল চেয়ারে নিজের রুমে। তারা ড্রয়িং রুমে গিয়ে বসল। কলির বিষয়টা জানালো। আনুশকা উঠে এলো কলির কাছে। বলল, ভাইয়াকে বলবো আসতে তোমাদের বাসায়? বাইকে একটানে চলে আসতে পারবে। ভাইয়ার মুখ থেকেই শুনে নাও তবে। আম্মু আব্বু কত অগাধ বিশ্বাস নিয়ে এসেছে তোমাদের বাসায়। শুভ কাজকে অবহেলা করতে নেই কলি, রেসপেক্ট করতে হয়। টিচার স্টুডেন্টের বিয়ে সেই আদিকাল থেকেই আমাদের সমাজে প্রচলিত ও জনপ্রিয়। প্লিজ হবু ভাবি, ইয়েস বল না। না, উনি আসতে হবে না, নিরুৎসাহিত কণ্ঠে জানালো কলি। তাহলে কি? ইয়েস। কলি নিরুপায় হয়ে নিমরাজি হল। তাও শর্ত জুড়ে দিয়ে বলল, আমি 1 সপ্তাহ একটু ভেবে দেখি আপু। আচ্ছা, রাজি। আনুশকা কলিকে নিয়ে সামনে চলে গেল। কলিকে তার মায়ের পাশে বসালো। সুখ সুখ গলায় বলল, আম্মু, তোমার হবু পুত্রবধূর অনামিকায় আংটিটা পরিয়ে দাও তো। কলির মুখে অমানিসার আধার ভর করল। আনুশকা কলির আঙ্গুলগুলো মেলে ধরল। মাহফুজা আংটি পরিয়ে দিতে দিতে বলল, আমি এটা এমনিতেই দিলাম তোমাকে। ভালো থেকো মা। নুরুল হক ও আব্দুর রহমান আলহামদুলিল্লাহ বলে দাঁড়িয়ে মোলাকাত করল। জুলির আনুশকাও আলহামদুলিল্লাহ বলে মোলাকাত করল। হারুন দুষ্টমিষ্ট চোখে মিলির দিকে তাকালো। ইশারায় বোঝালো, আসো আমরাও বুকে বুক মিলিয়ে আলহামদুলিল্লাহ বলি। মিলি কঠিন চোখের দৃষ্টি দিয়ে শাসালো স্বামীকে। নুরুল হক বললেন, ভাই সাহেব, রাত হয়ে গেল, আপনারা নৌশোভোজ সেরে যান। না ভাই সাহেব, আজ তো বিয়ের দিনক্ষণ আমরা ঠিক করিনি। যেদিন পাকা কথা হবে বিয়ের, সেদিন খাবো। কথা দিলাম। আপনারা কলির মতামত নিয়ে সময়টা আমাদের জানাবেন। তারা হাসি মুখে চলে গেল বিদায় নিয়ে। কলি নিজের রুমে এসে আংটি ছুঁড়ে ফেলল মেঝেতে। জুলির সেই আংটি নিয়ে নিজের বুড়ো আঙ্গুলে দিয়ে বসে রইল। কলি দরজা বন্ধ করে ফুফিয়ে কান্নায় ভেঙে পড়ল। মাহফুজা বাসায় গিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝতে পেরেছেন সেদিন ছেলের কথায়। তার সঙ্গে ছেলেও কলিকে বেশ পছন্দ করে বসে আছে। তাই ছেলের মনোবাসনা পূরণের জন্যই মা হয়ে উঠে পড়ে লাগলেন।
মাহমুদ তাদেরকে অবাক চোখে বলল, এত লেট হলো? তোমরা গেলে কখন আর এলে কখন? ডিনার করে এসেছো না? আরে না, তারা তো যথেষ্টবার সেধেছে, আমরা করিনি। তোর অভিমানিনী ছাত্রীকে ম্যানেজ করতেই আমরা নাকানি চুবানি খেলাম। রীতিমতো ছোটখাটো একটা যুদ্ধ হাফ জয় করে এসেছি। আমরা রুমে যাই। কাহিল, বিশ্রাম নিতে হবে। তোর বোন থেকে ইতিহাস শোন। মাহমুদ চিন্তাগ্রস্ত হয়ে বসে পড়ল দাঁড়ানো থেকে। তার বাবা মা নিজেদের রুমে চলে গেল। আনুশকা, এদিকে আয়। আনুশকা গিয়ে বসল ভাইয়ের সামনে। আমার আংটি কই? দে। আজব আংটি কি ফেরত আনার জন্য কিনে দিয়েছ? বিয়ে ফাইনাল হয়নি, আংটি কেন রাখলো? বিরক্ত হয়ে বলল মাহমুদ। ধীরে বৎস, ধীরে। হাত উঁচিয়ে সাধু সন্ন্যাসীর মতো বলল আনুশকা। সে কলিদের বাসার সব ইতিবৃত্ত ভাইকে বুঝিয়ে বলল। মাহমুদ চিন্তিত সুরে বলল, তার মানে বিয়েটা মাকড়সার বাসার মতো ঝুলে আছে? যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা বিপুল? ইয়েস ব্রো, 100%। এখন আমার কি করতে হবে তাহলে? কি বললাম এতক্ষণ? ওকে এগেইন রিপিট করি। কলির ফার্স্ট কথা হলো তার বিলিভ হয়নি তুমি তাকে পছন্দ করেছ বিয়ে করার জন্য। দ্বিতীয় কথা হলো বিলিভ করলেও তার তোমাকে সেভাবে পছন্দ নয়। স্যার হিসেবেই দেখে তোমাকে সে। তো আমার আংটি দিয়ে আসলি কেন? যা নিয়ে আয় গিয়ে। এত তেরামো করো কেন? এমনভাবে তার সঙ্গে চলবা যেন সে বিলিভ করতে বাধ্য হয় তুমি তাকে মন নয় শুধু অস্থি, মজ্জা, পাঁজর, কলিজা, ফুসফুস, হার্ট, কিডনি, শিরা, উপশিরা সব দিয়ে লাইক করো। এবং সেও যেন তোমাকে লাইক করে। বুঝলাম। আচ্ছা যা, ঘুমাবো। টিপস দিয়ে দিলাম। এখন তো ভাগিয়ে দিবাই। আনুশকা চলে গেলে মাহমুদ তার ডায়েরিটা টেনে নিল। একটানে লিখে ফেলল, আমার হৃদয়টা পোড়াতে এই অরণ্যহীন শহরে এত চন্দন কাঠ কোথায় পাও তুমি? তারপর ডায়েরিটা বন্ধ করে একপাশে ঠেলে রেখে দিল মাহমুদ। কলি আবার ভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছে। মাহমুদের সঙ্গে চোখাচোখি হওয়ার জো রইল না আর। এই তীব্র সংকোচে তার প্রাণ উড়ে যাওয়ার দশা। মিসেস হেড কলিকে ফোন দিল। কলি জানালো অসুস্থ। সুস্থ হয়েই ফিরবে ক্যাম্পাসে। 1 সপ্তাহ পর কলি ক্লাসে গেল। মাহমুদ বুঝতে পারল বিষয়টা। তাই নিজেও কলির থেকে দূরে দূরে রইল। কোন অযাচিত প্রসঙ্গ তুলে সামন্ত যাওয়া, কথা বলা, ফোন করা, মেসেজ দেওয়া সবকিছু থেকে নিজেকে বিরত রাখল। এভাবেই পার হচ্ছে তার সময় ও দিন। তবে লুকানো নয়নে কলির প্রতি সূক্ষ্ম নজর রাখছে মাহমুদ। তারপর একদিনের ঘটনা। বর্ষার এক বৃষ্টি ভেজা বিকেল। রাস্তাঘাট অন্যদিনের চেয়ে কিছুটা নীরব। বাস পাওয়া যাচ্ছে না। প্রচুর জ্যাম রাস্তায়। কলি ভার্সিটি থেকে বের হয়ে ছাতা মাথায় দিয়ে বাস স্টপেজ পার হয়ে ফুটপাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। তার পথরোধ করে ফেলল দুটো যুবক ছেলে। তারা কলির সঙ্গে অশালীন কথা বলছে। এরা মাস্তান টাইপ। তাই কেউ কেউ দেখে না দেখার মতো রইল। এক পর্যায়ে একজন ছেলে কলির বুকের উপর থেকে হ্যাচকা টানে ওড়নাটা নিজের হাতে নিয়ে পেঁচিয়ে নিল। বলল, এবার যাও পারলে। প্রতিশোধ নিলাম। ওড়না পাবে না। কলি লজ্জায়, ঘৃণায়, আড়ষ্টতায় মিশে গেল মাটির সঙ্গে। হাতের ব্যাগকে বুকে চেপে ধরে অসহায় ভঙ্গিতে অন্যদের সাহায্য চাইল। কেউ এগিয়ে এলো না। কলি দাঁড়িয়ে রইল ফুটপাতের কিনারা ঘেঁষে। ছেলে দুটো তার ওড়না নিয়ে বাইক চালিয়ে চলে গেল। তাদের ধরার ও শায়েস্তা করার কোন সুযোগ নেই। কলি কেঁদে ফেলল। পরক্ষণেই পিছন হতে কলির পিঠের উপর দিয়ে বুকের উপর ওড়নাটি মেলে দিল মাহমুদ। কলি বিস্ময় ভরা কণ্ঠে কাঁপা কাঁপা অধরে শুধালো, স্যার আপনি?